যদি বলেন নিরাপদে থাকবেন, তাহলে তো মায়ের পেট থেকে পৃথিবীতে আসার কোনো কারণ ছিল না। মায়ের পেটের চেয়ে নিরাপদ জায়গা আছে? মায়ের পেটের চেয়ে নিরাপদ জায়গা তো নাই। তাহলে মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবীতে কেন আসলেন? এই পৃথিবীতে তো একটু ধুলাবালি থাকবেই, রোগ ব্যাধি থাকবে, আন্দোলন হবে, বিক্ষোভ হবে। যারা নিরাপত্তা খোঁজেন তারা মায়ের পেটে আবার চলে যান। কখনো আফসোস করেছেন যে মায়ের পেটেই নিরাপদ ছিলাম, সেখান থেকে কেন আসলাম? কেউ তার নিজের ইচ্ছায় মায়ের পেট থেকে পৃথিবীতে আসেনি। কেউ তার নিজের ইচ্ছায় শিশু থেকে কিশোর হয়নি। কেউ তার নিজের ইচ্ছায় কৈশোর থেকে যৌবন পায়নি। কেউ তার নিজের ইচ্ছায় যৌবন থেকে মধ্যবয়স্ক হয় না। কেউ নিজের ইচ্ছায় যৌবন থেকে বৃদ্ধ হয় না। সবই সৃষ্টিকর্তার সিস্টেম, প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। কেউ নিজের ইচ্ছায় বেঁচেও থাকে না, কেউ নিজের ইচ্ছায় নিরাপদেও থাকতে পারে না। প্রত্যেকটি প্রেক্ষাপটের পেছনে সবকিছু পূর্ব নির্ধারিত। সাহস করে আসেন। মার তো খেয়েছি, আমিও খেয়েছি। মার খেয়েছি না? মার খেয়েছি। অনেকে আমার চেয়ে বেশি আহত হয়েছেন বেহুদা। 2 সিএনজিওয়ালা মারামারি লাগে মাথা ফাটায় ফেলছে, বেহুদা, কোনো সম্মান নাই। আমাকে একটা থাপ্পড় মারলেও আমাকে মানুষ কোলে তুলে নাচে। এই জায়গাটা সম্মানের, এটা বুঝতে হবে। আমাকে গুম করলে সারা বাংলাদেশের মানুষ পেরেশান হয়ে যায়। ভালোবেসে এ জায়গায় আসতে হবে। আজকে যারা নিরাপত্তা খুঁজছেন, আমি তাদেরকে আবারও বলছি, আপনি তো মায়ের পেটেই নিরাপদ ছিলেন, সেখান থেকে কেন আসলেন ভাই? 2018 সালের আগে 17 সালের দিকে আমি একটা পোস্ট দিয়েছিলাম 17 নভেম্বরে, মানে 17 সালের 17 নভেম্বরে পোস্ট দিয়েছিলাম, তো এই জন্য মনে আছে। লিখেছিলাম যে কোটা ব্যবস্থা সংস্কারের জন্য একজন পরিচালক দরকার, একজন নেতা দরকার, যে নেতা ডাক দিবে আমরা সবাই মিলে আন্দোলন করব। 2000 মানে একটা নাটক মঞ্চায়ন হবে, সেই নাটকের জন্য একজন পরিচালক দরকার। নাটকে অভিনয় করার জন্য অনেক মানুষ আছে, কিন্তু পরিচালক দরকার একজন, যে পরিচালনা করবে। কেউ আগায় আসেনি। সাহস করে আগায় এসেছি, সবাইকে একত্রিত করেছি। নূর, রাশেদ, ফারুক সবাইকে ডেকেছি, সবাইকে ডেকে এক জায়গায় করেছি, এক জায়গায় এনেছি যে আসেন। সবাইকে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে সেখানে সবাইকে বলেছি এই কথাগুলো, যে আপনারা আসেন, আমরা বসি। এমনও হয়েছে কয়েকজন মানুষকে ডাকতে গেছি, আমাকে দেখে দৌড় দিছে যে এই তারেক আসতেছে, আন্দোলন করতে বলবো, ভয়ে দৌড় দিছে। কি না কি হয়, হ্যাঁ, কি না কি হয়, সবাই ভয়ে দৌড় দিছে আমাকে দেখা। তারপরেও তো সাহস করে ছিলাম, আছি। আমার মনের মধ্যে যে কষ্ট ছিল যে কেউ যদি একটু আগায় আসতো তাহলে আমি তার পিছনে থাকতাম। আমার মনে একটা কষ্ট ছিল, কেউ আগায় আসে না। পুরো 2016 সাল থেকে 16 সাল পুরোটা, 17 সাল পুরোটা শুধু পড়ছি আর চাকরির পরীক্ষা দিয়েছি, আর মনে মনে আফসোস করেছি একজন যদি আগায় আসতো তাকে সামনে রেখে আমি আন্দোলন করতাম। আগে আসেনি, বাধ্য হয়ে নিজে আগায় এসে সবাইকে ডাক দিয়া এক জায়গায় কইরা আন্দোলনটা শুরু করেছি। এখন তো আছি। এখন আমি আছি না, শুধু আমি আছি, রাশেদ আছে, নূর আছে, ফারুক আছে, সবাই আছে। অনেক মানুষ, হাজার হাজার নেতাকর্মী আছে। এখন আসছেন না কেন? ভয় কিসের? এই যুবক ভাই, তোমাদের ভয় কিসের? এখানে কি বৃদ্ধরা এসে আন্দোলন করবে, সংগ্রাম করবে? বুড়ারা আসবে, অসুস্থ মানুষ আসবে, প্রতিবন্ধী মানুষ আসবে। তোমাদেরকেই তো আসতে হবে। যদি না আসো তাহলে পরিবর্তনটা হবে কিভাবে? কে করবে এই পরিবর্তন? কাউকে আগায় আসতে হবে। 2016 সালের শুরুর দিকে খুব কষ্ট হতো যে একজন যদি আগায় আসতো, যার পিছনে আমি দাঁড়াবো। কেউ আগায় আসেনি। আমি বিভিন্ন বাম সংগঠনের কাছে গিয়েছি যে ভাই আপনারা একটু আন্দোলনের ডাক দেন, আমি কিছু ছেলে পেলে একত্রিত করেছি, আন্দোলনটা শুরু হোক। আমাকে দেখে দৌড়ে পালিয়েছে। বড় বড় বাম সংগঠনের বড় বড় নেতা,
তারা বড় বড় বক্তব্য দেয় টক শোতে, তাদের কাছে গিয়েছি, বলে না এই বিষয়ে কথা বলা যাবে না। বাধ্য হয়ে দিন মোহাম্মদ, সুমন কবির, মাসুদ, সাকিব চৌধুরী কয়েকজন একবার কেন্দ্রীয় পর্যায়ে ছিল, কয়েকজন ছিল, সাহস করে সামনে এগিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হয়েছে, যুব অধিকার পরিষদ হয়েছে, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ করেছি, আলহামদুলিল্লাহ করতে পেরেছি। আপনাদের দোয়া, বিশেষত প্রবাসী অধিকার পরিষদ পুরাই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি সকল প্রবাসী ভাইকে নিয়ে। যুব অধিকার পরিষদ খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি, গাফিলতি আছে, ভুল আছে, তারপরেও চেষ্টা করেছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমার ভাইরা যারা আছে তারাও সহযোগিতা করেছে আমাকে। আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদেরকে, যে যারা বিভিন্ন আমরা কথাগুলো বলি বিভিন্ন সময় হামলা হয়, আপনাদের ভূমিকা কি, আপনাদের কাজ কি, কি করবেন, কতটুকু করবেন, তাই না? কি করবেন, কতটুকু করবেন, কোনো চিন্তা ভাবনা করেছেন? নিজের মাঝে বোঝাপড়াটা কখনো করেছেন যে আপনার হলো যা আসলে আপনাকে এগিয়ে আসা উচিত কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ক্যাম্পিং করার জন্য যাই, অনেক ভয় ছিল সেই সময়, অনেক আতঙ্ক ছিল, আমারও ভয় লাগতো, তারপরেও গিয়েছি। ক্যাম্পিং করার সময় বলেছি যে ঠিক আপনি একমাত্র মানুষ যিনি এগিয়ে আসলে এই আন্দোলনটা সফল হবে। আজকে ঠিক একইভাবে বলছি, যারা দেখছেন, আপনি একমাত্র মানুষ যিনি এগিয়ে আসলে সফলতা আসবে। প্রত্যেককে একজন একজন করে চিন্তা করেন যে আপনি একজন মানুষ, আপনি এগিয়ে আসলে এই পরিবর্তনটা হবে, আপনি একমাত্র মানুষ। এমন অনেক হয়, আমরা যখন যৌক্তিক কথাগুলো বলি এরকম অনেক হয় যে না আরে অনেক তারেক ভাইয়ের কথা শুনেছি, তারেক ভাই যা বলে সব একই বলে, অনেক বলেছে, বা এই আরও অনেক মানুষ আছে এই লাইভটা শেয়ার করবে, আমার শেয়ার করতে হবে এরকম না। আমি বাবা একটু সাইডে থাকি, আমার অনেক ব্যস্ততা আছে, আমি চাকরি বাকরি করি, আমার একটা ছোট দোকান আছে। যারা ব্যবসা করে তারা যদি বলে ভাই আমি ব্যবসা করি, এই ছোট একটা ব্যবসা, আমাকে দিয়ে এত কিছু হবে না, আমি ভাই আমার একটা ছোট পরিবার আছে, আমি এত ঝুঁকি নিতে চাই না। যারা চাকরি সে বলে ভাই আমি সরকারি চাকরি করি, একটা লাইক দিলেও আমার চাকরি থাকবে না। বেসরকারি চাকরি যে করে সে যদি বলে ভাই বোঝেন তো আমি বেসরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করতে গিয়ে আপনার অনেক বিষয় আছে, কোম্পানি বন্ধ করে দেবে আমি যদি কিছু বলি, হ্যাঁ তাহলে বেসরকারি চাকরিজীবীরাও গেল। এবার যারা স্কুল কলেজে পড়ে, আমি তো ছোট মানুষ, আমার এত কিছু বোঝার সময় হয়নি, আমি তো ছোট মানুষ, আমি এত কিছু বোঝা ঠিক হবে না। বড় ভাইরা আছে তারা কিছু একটা করবে। যে চাকরি প্রত্যাশী, কেবল লেখাপড়া শেষ করেছি, চাকরি বাকরি দরকার, এত কিছু বুঝলে হবে না, বোঝার জন্য অনেক মানুষ আছে, তারা বুঝলেই চলবে, সেও এগিয়ে আসবে না। যে অনার্সে পড়ে, বাবা ইউনিভার্সিটি হলে থাকি, সব কিছু বলা যাবে না, সব কথা বলা যাবে না, বড় ভাইরা শাসন করবে, গেস্ট রুমে নিয়ে নির্যাতন করবে। যখন আপনি বেশাদি করলেন তখন ছোট্ট একটা বাচ্চা হয়েছে, বলছেন যে ছোট বাচ্চা, কিছু হইলে এই বাচ্চাকে খাওয়ানোর মতো কেউ থাকবে না, আপনি আগায় আসলেন না। ঠিক একইভাবে ছোট বাচ্চা গেল, আপনি একটু বয়স হয়েছে, আপনার ছেলে স্কুলে পড়ে, হ্যাঁ পরিবারের অনেক খরচ বহন করতে হয়, আপনার 40-42 বছর হয়েছে, আপনি বলছেন এত কিছু ভাবলে চলবে না, আমার ছেলে আছে, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, পাড়ার ছেলেরা নজর দেবে। এরপরে 50 বছর বয়স, বাবা কোমরে ব্যথা, এত কথা বলা যাবে না, গাড়ে ব্যথা, ঠিক মতো চলতে পারি না, রাজনীতি কি বুঝি আমি। বুড়া হয়েছেন, বলছেন আর কয়দিন বাঁচবো, এত পেরেশানি নিতে চাই না, ওরা সরকার চালায়, যা পারে করুক।
তাহলে বলেন এই দেশটা বাঁচবে কিভাবে? বাঁচবে কিভাবে এই দেশ? এই দেশটার বাঁচার কোনো উপায় আছে? এই সমাজে সবগুলো মানুষ যদি এভাবে যে চিন্তা করে যে বাবা আমাকে ভালো থাকতে হবে, আমি আমার মায়ের একটাই সন্তান, আমি আমার মায়ের একটাই সন্তান, আমি আমার মায়ের একটাই মাত্র মেয়ে, আমি মেয়ে মানুষ, মেয়েদের এত বেশি বলা উচিত নয়, মেয়েরা ঘরে থাকবে, চুপ করে থাকবে। তাহলে দেখেন একটা ছোট স্কুলের ছেলে, সে বলছে আমি এখনো বড় হয় নাই। আবার যে বড় হয়েছে সে বলছে যে আমি কেবল কলেজে উঠলাম, হল পেতে হবে, হলে সিট পেতে হবে, আমি কথা বললে হবে না, কাজ করলে হবে না, রাজনীতি চিন্তা করলে হবে না। যে কলেজে শেষের দিকে কলেজ পড়াশোনা শেষ, ভার্সিটি শেষ, সে বলছে অনেক কষ্টে লেখাপড়া করেছি, লেখাপড়া করলাম, এই যে লেখাপড়া এখন চাকরি বাকরি পেতে হবে, এত কথা বলা যাবে না বাবা, আগে যা করেছি এখন আর এসব বলা যাবে না। আবার চাকরি পেয়েছেন, আপনি বেসরকারি চাকরি করেন, কথা বলা যাবে না, সরকারি চাকরি করেন, কথা বলা যাবে না, অথবা ব্যবসা করেন, ব্যবসাটা তো আগে বাঁচাতে হবে, না বাঁচালে খাবো কি? তো এইরকমভাবে যদি চলে এই সমাজটা বাঁচবে? এই সমাজটা বাঁচবে? এই সমাজটা, আমি শুধু একটা কথা বলি, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা যুদ্ধ করেছে, তাদের উদ্দেশ্য যদি হতো নিজে বাঁচা, তাহলে এই দেশটা স্বাধীন হতো না। তাদের উদ্দেশ্য যদি হতো দেশটা বাঁচা, স্বাধীন হতো না। ভাষা আন্দোলনের সময় আমাদের যুবক ভাইদেরকে মেরেছে, পিটেছে, কেটেছে, পুলিশ গুলি করেছে, শহীদ হয়েছে। আমাদের বোনেরা সে সময় বসেছিল না? বোনেরা ছাদের উপর দাঁড়িয়ে বলেছে আমার ভাইদের মুক্তি চাই, আমার ভাইদের মুক্তি চাই, পুলিশি হয়রানি বন্ধ চাই বলেছে। স্কুলের মেয়েরা স্কুলের ছাদে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে ভাষা আন্দোলনের সময়, সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস বাদ দিয়ে স্লোগান দিয়েছে। তো ভাষা আন্দোলন কত বছর আগে হয়েছে, সেই সময়ের মানুষগুলো যদি শিক্ষিত হয়, এই সময়ের মানুষ তাহলে মূর্খ কেন? স্বার্থপর হয়ে গেছে আমরা সবাই। গতকাল একজন প্রতিবন্ধী বোন এসেছে যুব অধিকার পরিষদের নেতৃত্ব দেওয়ার জন্য, বলছে যে আমার খুব কষ্ট লাগে, প্রতিবন্ধী আপু বলছে খুব কষ্ট লাগে, এই সমাজে এত সুস্থ মানুষগুলো এগিয়ে আসে না, তাই আমি প্রতিবন্ধী হয়েও আমি এগিয়ে এসেছি। কথাগুলো বলতে পারছে না, তোতলায়ে তোতলায়ে কথা বলছে। প্রতিবন্ধী পরিষদের গুরুত্বপূর্ণ নেতা সে এসেছে, বলছে যে সুস্থ মানুষগুলো আসে না, আমরা না এসে কি করব, আমরাই আসছি, প্রতিবন্ধীরা আমরা আগে আসছি, সুস্থ মানুষ আসছে না, আমাদেরকে আসতে হবে। তো কি করা যাবে? ওরা যখন আসছে না সুস্থ মানুষগুলো, আমরা যারা অসুস্থ আছি, প্রতিবন্ধী আছি, কথা বলতে পারি না, এক হাত নাই, এক পা নাই, কানে শুনি না অনেকে, আমরাই আগায় আসি, কি করব আর বলেন? খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। আজকে প্রিয় ভাই ও বন্ধুরা, খুব বাজে একটা সময় পার করছি আমরা, খুব বাজে একটা সময় পার করছি। এই দেশের 16 কোটি মানুষ যদি নিজ ঘর থেকে যদি এক সময়ে হাততালি দেয়, 16 কোটি মানুষ যদি নিজ ঘরে অবস্থান করে একসঙ্গে হাততালি দেয় যে হ্যাঁ এই প্রতিবাদে অংশ নিয়ে হাততালি দিচ্ছি আমরা, পুরা বাংলাদেশ হাততালির শব্দে ভূমিকম্প হবে। কিন্তু দেবে না। ওই যে থিওরি একটা বললাম যে না এত বুঝলে হবে না, আমার বউছোল আছে, আমার চাকরি পেতে হবে, আমি ছোট ব্যবসা করি, এইটাই। এই সমাজে প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে না আসে, তাহলে এই পরিবর্তনটা আসবে না, এই পরিবর্তনটা আসবে না। আমাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো। যদি বুঝি তাহলে পরিবর্তন আসবে, যদি না বুঝি তাহলে পরিবর্তন আসবে না। কত মানুষ কতভাবে মারা যায় না। একটা উদাহরণ বলি আপনাদেরকে,
তিতুমির কলেজে যখন হামলা হয়, সেই হামলার সময় দৌড়ে গিয়েছি। দৌড়ে গিয়ে দেখি যে হ্যাঁ, হামলা হয়েছে আমাদের ভাইদের উপরে। তাদেরকে নিয়ে হাতির ঝিলে গেলাম, কথা বলছিলাম। কথা বলার সময়ে বলছিলাম, দেখো আন্দোলন হলে একটু মারপিট, একটু হামলা সহ্য করতে হয়। এই বলতে বলতেই একটা প্রাইভেট কার একটা রিক্সারে মেরে দেয়, একটা ভাইয়ের পা ভেঙে যায়, রিক্সাওয়ালার মাথায় আঘাত লাগে পড়ে গেছে। আমরা সবাই মিলে রিক্সাওয়ালাকে এবং সেই আহত ব্যক্তিকে নিয়ে গিয়ে ভর্তি করে দিলাম বাড্ডাতে একটা হাসপাতালে। তো ভর্তি করে দিলাম জেনারেল হাসপাতালে। ভর্তি করে দিয়ে আবার সেখানে আসলাম, আবার বসলাম। বললাম, এই যে লোকটার পা ভেঙে গেল, এই যে রিক্সাওয়ালা আহত হইল অ্যাক্সিডেন্টে, কোনো সম্মান আছে? কেউ তার জন্য দুঃখ প্রকাশ করবে? কেউ করবে না। তোমাদেরকে দু একটা চড়থাপ্পড় মেরেছে, তোমাদের চড়থাপ্পড় মারার প্রতিবাদে একটু পরে বিক্ষোভ হবে, রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ হবে। সারা দেশের মানুষ তোমাদের দোয়া করছে। মাত্র থাপ্পড় মেরেছে, ঘাড়ে মেরেছে, একটা লাথি মেরেছে তার জন্য। কিন্তু তোমরা তো এইভাবে অ্যাক্সিডেন্ট করে তোমার পাটা ভাঙতে পারতো, মাথাটা ফাটতে পারতো না? পারতো, এই সবই পারতো। তারপরেও একটা কথা বলতে চাই, আমাদের জীবন মৃত্যু কিভাবে হবে আমরা কেউ জানি না, কিভাবে হবে কেউ জানি না। যদি বলেন নিরাপদে থাকবেন, তাহলে তো মায়ের পেট থেকে পৃথিবীতে আসার কোনো কারণ ছিল না। মায়ের পেটের চেয়ে নিরাপদ জায়গা আছে? মায়ের পেটের চেয়ে নিরাপদ জায়গা তো নাই। তাহলে মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবীতে কেন আসলেন? এই পৃথিবীতে তো একটু ধুলাবালি থাকবেই, রোগ ব্যাধি থাকবে, আন্দোলন হবে, বিক্ষোভ হবে। যারা নিরাপত্তা খোঁজেন তারা মায়ের পেটে আবার চলে যান। কখনো আফসোস করেছেন যে মায়ের পেটে নিরাপদ ছিলাম, সেখান থেকে কেন আসলাম? কেউ তার নিজের ইচ্ছায় মায়ের পেট থেকে পৃথিবীতে আসেনি। কেউ তার নিজের ইচ্ছায় শিশু থেকে কিশোর হয়নি। কেউ তার নিজের ইচ্ছায় কৈশোর থেকে যৌবন পায়নি। কেউ তার নিজের ইচ্ছায় যৌবন থেকে মধ্যবয়স্ক হয় না। কেউ নিজের ইচ্ছায় যৌবন থেকে বৃদ্ধ হয় না। সবই সৃষ্টিকর্তার সিস্টেম, প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। কেউ নিজের ইচ্ছায় বেঁচেও থাকে না, কেউ নিজের ইচ্ছায় নিরাপদেও থাকতে পারে না। প্রত্যেকটি প্রেক্ষাপটের পেছনে সবকিছু পূর্ব নির্ধারিত। সাহস করে আসেন। মার তো খেয়েছি, আমিও খেয়েছি। মার খেয়েছি না? মার খেয়েছি। অনেকে আমার চেয়ে বেশি আহত হয়েছেন বেহুদা। 2 সিএনজিওয়ালা মারামারি লাগে মাথা ফাটায় ফেলছে, বেহুদা, কোনো সম্মান নাই। আমাকে একটা থাপ্পড় মারলেও আমাকে মানুষ কোলে তুলে নাচে। এই জায়গাটা সম্মানের, এটা বুঝতে হবে। আমাকে গুম করলে সারা বাংলাদেশের মানুষ পেরেশান হয়ে যায়। ভালোবেসে এ জায়গায় আসতে হবে। আজকে যারা নিরাপত্তা খুঁজছেন, আমি তাদেরকে আবারও বলছি, আপনি তো মায়ের পেটেই নিরাপদ ছিলেন, সেখান থেকে কেন আসলেন ভাই? যাই হোক, কথা বেশি বলবো না, কথা পরিষ্কার। খুব ভালো আছি। একটু ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে, হাঁটুটা এখনো একটু ফুলে আছে। তো কি হয়েছে? অনেক মানুষ তো এমনিতেই। আমার একটা আত্মীয় সারাক্ষণ হাত ফুলে থাকে, বেশি বয়স না, 40 বছর, হাত ফুলে থাকে। কি একটা রোগ হয়েছে, হাত ব্যথা করে, ফুইলে ব্যথা এরকম ঝুলে থাকে। অনেকের পা ফুলে থাকে, তো আমার পাটা একটু ফুলে গেছে। যার রোগে পা ফুলছে তার পা ভালো হতে সময় লাগবে, কিন্তু আমার পা একটু বাইরে দিছে, তো ঠিক হয়ে যাবে। 7টা দিন সময় দেন, আবার দৌড়াবো, খুব ভালো দৌড়াবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।